হ্যালো ফ্রেন্ডস, আগের দিনে আমরা ক্লাস 12-এর যে দ্রবণ চ্যাপ্টারটার পার্ট 1 পড়েছিলাম। আজ তার পরের থেকে স্টার্ট করছি, অর্থাৎ আজ হচ্ছে ক্লাস 12-এর দ্রবণ চ্যাপ্টারের পার্ট 2। আগের দিন আমরা পড়েছিলাম যে দ্রাবটি যখন অনুদ্বায়ী হবে তখন সেক্ষেত্রে কেমনভাবে গ্রাফ হবে সেটা আমরা করেছিলাম। আজ আমরা দেখব যে দ্রাবটি যেটা আছে, দ্রাবটি আজকে উদ্বায়ী অর্থাৎ ভলাটাইল। তাহলে আমরা আগের দিনে যে ছবিগুলো এঁকেছিলাম এরকমভাবে বিশুদ্ধ দ্রাবক, আর এভাবে ছিল দ্রবণ। এখানে বিশুদ্ধ দ্রাবকের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছিলাম যে গুণে গুণে করেছিলাম এখানে 10টি বাষ্পের কণা, এখানে 10টি বাষ্পের কণা করেছিলাম। এটা ছিল বিশুদ্ধ দ্রাবক, এটা ছিল, তার বাষ্পচাপ ছিল P1 নট। এখন এখানে কোনো একটি উদ্বায়ী দ্রাব যোগ করলে সেটা হবে দ্রবণ, আর এখানের বাষ্পচাপ তখন আমরা লিখেছিলাম P। তাহলে আগের বারে শুধুমাত্র কি হয়েছিল, বিশুদ্ধ দ্রাবকের বাষ্পকণাগুলি উপরে তরলের উপরে চাপ প্রয়োগ করছিল। এখন দ্রবণে যেহেতু উদ্বায়ী দ্রাব আছে, তাই এক্ষেত্রে কিছু বাষ্পের কণা ওই দ্রাবটি থেকে আসবে, আর কিছু বাষ্পের কণা কি হবে না ওই দ্রাবক থেকে আসবে। সলভেন্ট এবং সলিউট এই দুটো থেকে কি হবে না বাষ্পের কণা তৈরি হবে। সুতরাং আমরা লিখতে পারি যে তাহলে পি হবে কি, আগেরবারে শুধুমাত্র ছিল দ্রাবকের বাষ্পের কণা, তাই আমরা লিখতে পারি দ্রবণের বাষ্পচাপ এটা হয়ে গেল এখন পি সমান হবে P1 প্লাস P2, অর্থাৎ আমরা লিখতে পারি P1 মানে হলো x1 P1 নট, আগেরবারে রাউল্টের সূত্র থেকে আমরা পেলাম, এবং এখানে লিখতে পারি x2 P2 নট। আমরা এমনিতেও জানি যে x1 যুক্ত x2 সমান হচ্ছে 1, এটা আমরা আগেও পড়েছি। 1 দ্বারা বোঝাই আমরা সলভেন্টকে, আর 2 দ্বারা বোঝাই কাকে, সলিউট বা দ্রাবকে। তাহলে এখানে আমরা লিখতে পারি x2 সমান হয়ে গেল কি 1 মাইনাস x1। এই মানটা যদি এখানে আমরা বসাতে পারি, x1 তো আছে সামনেই, x1 P1 নট প্লাস 1 মাইনাস x1 P2 নট। তাহলে আমরা লিখতে পারি এটা x1 P1 নট প্লাস P2 নট মাইনাস x1 P2 নট। এই সূত্র থেকে যদি আমরা গ্রাফগুলো আঁকার চেষ্টা করি, তাহলে এখানে ওই আগের বারের মতো আমরা যে গ্রাফটা এঁকেছিলাম, যেটা লিখেছিলাম x1 সমান 0, আর এখানে লিখেছিলাম x1 সমান হচ্ছে 1। এখন আমরা কি করতে পারি, P1 নট পর্যন্ত এঁকেছিলাম। এই সূত্রের সাহায্যে যদি আমরা করি, শুধুমাত্র যদি x1 এর মান 0 হয় তাহলে x2 এর মান কি হবে, কারণ আমরা জানি x1 প্লাস x2 ইকুয়ালস টু 1, তাহলে x1 এর মান যদি আমরা 0 বসাই তাহলে x2 এর মান হবে সেখানে 1, অর্থাৎ এই জায়গাটাতে হবে x2 এর মান 1। আবার x1 এর মান যদি 1 বসাই তাহলে x2 এর মান হয়ে যাবে 0। তাহলে এই গ্রাফটাই হবে, কিন্তু এই সাইড থেকে হবে।
তাহলে এটা হয়ে গেল কি না P2 নট, এটা হয়ে গেল কি না P2 নট। এখন যেহেতু দ্রবণের বাষ্পচাপে দ্রাবক এবং দ্রাব উভয়েরই বাষ্পের কণা বর্তমান, তাই এই গ্রাফটিকে আমরা যদি এই গ্রাফটার উপরে ওভারল্যাপ করি, মানে এটাকে তুলে এটার উপর যদি বসাই, তাহলে আমাদের একটি সম্পূর্ণ গ্রাফ পাওয়া যাবে। সেটা কীরকম হবে? কারণ আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা x1 = 0 লিখেছি, তাহলে এর নিচে লিখে দিতে পারি x2 = 1। এখানে x1 = 1 লিখেছি, তাহলে এখানে লিখতে পারি x2 সমান হয়ে গেল 0। এই যে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে নয়, এখান থেকে এখানে, তাহলে এই যে এটা হয়ে গেল P2 নট। এই মাঝের যে দাগটা দিলাম এটা হচ্ছে কি না দ্রবণ, এটা হচ্ছে দ্রবণ, এইটা হয়ে গেল দ্রাব, আর এটা তো আমরা আগের দিনে এঁকেছিলাম, এটা হলো দ্রাবক। একটু ভালোভাবে দেখলে এই গ্রাফটাকে আমরা বুঝতে পারবো যে এখানে এটাকে ভালো করে লক্ষ্য করতে হবে যে দ্রবণের গ্রাফ কোনটা, দ্রাবের গ্রাফ কোনটা, দ্রাবকের জন্য কোনটা এঁকেছি, এবং x1 এর মান 0, এখানে x2 এর মান 1, এখানে x1 এর মান 1, এখানে x2 এর মান 0। এটা P1 নট আর P2 নট। দেখো একটু P1 নটটাকে একটু উপরের দিকে লিখেছি, তার কারণ হলো কি P2 নটের থেকে লিখেছি, কারণ না আমরা ধরে নিচ্ছি যে দ্রাবক এর কণাগুলি বেশি বাষ্প তৈরি করে, অর্থাৎ দ্রাবক কি আছে, দ্রাবক দ্রাবের তুলনায় বেশি উদ্বায়ী। এটা আমরা কি করছি না ধরে নিয়েছি, তাহলে আমরা ইজিলি এটা করতে পারলাম। এবার আমরা দেখব যে আদর্শ দ্রবণ কাকে বলে। এবার আমরা দেখব আদর্শ দ্রবণ, আদর্শ দ্রবণ, এটা আইডিয়াল সলিউশন। আদর্শ দ্রবণ আমরা সহজেই লিখতে পারি যারা বাষ্পচাপ সংক্রান্ত রাউল্টের সূত্র মেনে চলে, যারা বাষ্পচাপ সংক্রান্ত রাউল্টের সূত্র মেনে চলে, তারাই হচ্ছে আদর্শ দ্রবণ। আগের বারে আমরা যখন ক্লাস 11-এ যে গ্যাসিয়াস চ্যাপ্টার থেকে পড়েছিলাম আদর্শ গ্যাস, তোমরা তখন সবাই কি বলেছিলে না যারা PV = nRT সূত্রটি মেনে চলে, আদর্শ গ্যাস সমীকরণ, তারাই হলো কি না আদর্শ গ্যাস। এখানে কি আছে না আগের দিনে আমরা ওই রাউল্টের সূত্র যেটা পড়েছিলাম সেটা হচ্ছে বাষ্পচাপ সংক্রান্ত রাউল্টের সূত্র। তাহলে এখন আমরা কি বলছি না যারা বাষ্পচাপ সংক্রান্ত রাউল্টের সূত্রটি মেনে চলবে তারাই হবে কি না আদর্শ দ্রবণ বা আইডিয়াল সলিউশন। এদের ক্ষেত্রে কি হয়, এদের ক্ষেত্রে ডেল H মিক্সিং সমান 0 ও ডেল V মিক্সিং সমান হচ্ছে 0। অর্থাৎ তাপের দুটি দ্রবণকে যখন দ্রাব এবং দ্রাবককে যখন যোগ করব তখন তাপের কোনো পরিবর্তন হয় না এবং আয়তনেরও কোনো পরিবর্তন হয় না। এখানে উদাহরণগুলি খুবই গুরুত্বপূর্ণ, যেমন আমরা লিখতে পারি বেনজিন টলুইন, বেনজিন আর টলুইন এই দুটি মিলে হবে কি আদর্শ দ্রবণ। তাছাড়া হতে পারে ইথাইল ব্রোমাইড, ইথাইল আয়োডাইড, তাছাড়াও হতে পারে এন পেন্টেন এন হেক্সেন, এন পেন্টেন প্লাস এন হেক্সেন। এই তিন জোড়া আমরা কি করলাম না দ্রবণের উদাহরণ দিলাম যারা কি হবে না আদর্শ দ্রবণ, যারা কি করবে
না বাষ্পচাপ সংক্রান্ত রাউল্টের সূত্রটি মেনে চলবে। আচ্ছা, যারা এই সূত্রটি মেনে চলবে না তারা তখন কী হবে না, তারা তখন হবে এটি অনাদর্শ দ্রবণ। আগের বারের মতো আবার বলে ফেলো না যে এটি আবার বাস্তব দ্রবণ হবে, এমনটা কিন্তু নয়, অনাদর্শ দ্রবণ। এটার আগে আমরা কি লিখব, নন আইডিয়াল সলিউশন। নন আইডিয়াল সলিউশন কী লিখব, যারা বাষ্পচাপ সংক্রান্ত রাউল্টের সূত্র মেনে চলে না। তো যারা এইভাবে গ্রাফটা, এটা লেখার নয়, এটা একটু বোঝার আছে, যারা এখান থেকে এখানে এটা P2 এবং P1 ছিল, এটা দ্রবণের জন্য, অর্থাৎ এই গ্রাফের এই রাস্তাটা কি করবে, মেনে চলবে না। তার মানে তারা কি করবে, হয় এই উপরের দিকে যাবে আর না হলে নিচের দিকে যাবে। যারা গ্রাফের উপরের দিকে যায় তাদেরকে বলা হয় ধনাত্মক বিচ্যুতি দেখাচ্ছে, এটা হচ্ছে ধনাত্মক। আর এইটা যারা দেখাবে তারা হচ্ছে কি না ঋণাত্মক। গ্রাফের উপরের দিকটা হচ্ছে পজিটিভ, এমনিতেই আমরা জানি, আর নিচের দিকটা হচ্ছে একটু নেগেটিভ। তাহলে যারা মেনে চলে না তারা হচ্ছে দুই ধরনের। এই অনাদর্শ দ্রবণ হচ্ছে দুই ধরনের। অনাদর্শ দ্রবণ কয় ধরনের, দুই ধরনের। যারা মেনে চলছে না তারা হচ্ছে অনাদর্শ দ্রবণ, দুই ধরনের। এদিকে লিখব আমরা ধনাত্মক বিচ্যুতি, এদিকে আমরা লিখব ধনাত্মক বিচ্যুতি, আর এদিকে লিখব আমরা ঋণাত্মক বিচ্যুতি। এটা হচ্ছে পজিটিভ ডেভিয়েশন, আর এটা হবে কি নেগেটিভ ডেভিয়েশন। কারা দেখাবে না, এখানে আমি ছোট ছোট কি করছি না, বিশুদ্ধ দ্রাব একটু ভালোভাবে দেখতে হবে। আমরা নেগেটিভটা ঠিক তার অপোজিট বলবো। এখন এটা আমরা আঁকছি কি না, এটা আছে দ্রাব, এটা আছে দ্রাবক, আর এই দুটো মিলে তৈরি হচ্ছে কি দ্রবণ। এখানে এ হচ্ছে দ্রাব, তাহলে এখানের মধ্যে যে এ কণাগুলি রয়েছে দ্রাবের কণা, তাদের মধ্যে আকর্ষণ বল রয়েছে। বি এখানে আকর্ষণ বল রয়েছে, কারণ এটি হচ্ছে দ্রাবক, যেটা হচ্ছে বি। আর দ্রবণের মধ্যে হবে এ আর বি। দ্রবণের মধ্যে হয়ে গেল এই এ এবং বি উভয় কণাই বর্তমান। আকর্ষণ বল যত বেশি হবে তারা বাষ্পীভূত হবে তত কম। যেমন জল বেশি সহজেই বাষ্পীভূত হয় গ্লিসারিনের তুলনায়, কারণ গ্লিসারিন বা গ্লিসারল একটু চ্যাটচ্যাটে। আকর্ষণ বল ওই কণাগুলির মধ্যে আকর্ষণ বল একটু বেশি, তাই আমাদের এক্ষেত্রে কি দেখতে হবে না, আকর্ষণ বল, কণার আকর্ষণ বল যত কী হবে না বেশি হবে, তারা বাষ্পীভূত হবে কম, অর্থাৎ বাষ্পের কণা সংখ্যা তৈরি করবে কম, বাষ্প চাপও তৈরি করবে কম। এটা মাথায় রাখতে হবে। তাহলে যেহেতু এটার পজিটিভ ডেভিয়েশন লিখিয়েছি, এটা হচ্ছে কি না, মনে করছি এই দ্রাবের কণাগুলির মধ্যে আকর্ষণ বল হচ্ছে 5 মনে করছি, আর দ্রাবকের কণাগুলির মধ্যে নিজেদের মধ্যে আকর্ষণ বল হচ্ছে 7। এখন দ্রবণের মধ্যে যদি আকর্ষণ বলের মান 3 হয়, অর্থাৎ এ বাষ্পের এ কণাগুলির মধ্যে আকর্ষণ বল ছিল 5, বি কণার আকর্ষণ বল হচ্ছে 7, তাহলে এমনিতে আমরা বুঝতে পারছি দ্রাবের কণাগুলি দ্রাবকের তুলনায় আকর্ষণ কম, তাহলে বাষ্পীভূত হবে বেশি। যখন এদের দুজনকে মিশিয়ে দ্রবণ তৈরি করা হয়েছে, তাহলে আমরা সহজেই দেখতে পাচ্ছি দ্রবণের মধ্যে দ্রাব এবং দ্রাবক কণার আকর্ষণ বল অনেকটাই কম, সুতরাং এক্ষেত্রে বাষ্পীভবন হবে বেশি। তাই আমরা এটা একটা ইমাজিনারি, এরকমভাবে হয় না, কিন্তু 3, 5, 7 এইভাবে আকর্ষণ বল বোঝানো সম্ভব নয় এইভাবে, কিন্তু আমরা যাতে সহজে বুঝতে পারো তোমরা, এই কারণে আমরা লিখেছি। তাহলে গ্রাফটা কি হবে, যে গ্রাফটা একটু আগেই লিখলাম সেখানে লিখেছিলাম x1 সমান লিখেছিলাম 0, x1 লিখেছিলাম 1, x2 লিখেছিলাম 1, এখানে x2 লিখেছি কত 0। তাহলে একটু আগে আমরা যেটা লিখেছিলাম সেটা হয়েছে এরকম, তারপর আমরা লিখেছিলাম এখান থেকে এখানে
এটা ছিল P1 এটা ছিল P2 আর এখান থেকে এখানে ছিল দ্রবণ, এটা ছিল। এখন কি হবে, যেহেতু ধনাত্মক বিচ্যুতি, তাই এই গ্রাফটা হয়ে যাবে কোন দিকে যাবে, দ্রবণের ক্ষেত্রে এইভাবে যাবে। তাহলে এটা ডটের লাইন আমরা করে নিচ্ছি, তাহলে এটা আমাদের বুঝতে সুবিধা হবে। প্রত্যেকটার ক্ষেত্রে কি হবে না, যেগুলো ডটের লাইন সেগুলো আগে ছিল, এখন হয়ে গেল কি একটু আলাদা হয়ে গেল। এখন প্রত্যেকটা গ্রাফের লেখচিত্রগুলো আগের তুলনায় একটু উপরের দিকে বা পজিটিভভাবে শো করবে, পজিটিভ ডেভিয়েশন শো করবে। এই যেটা এখন লাইন দিয়ে ভালোভাবে এঁকেছি সেটা হচ্ছে ধনাত্মক বিচ্যুতি। ঠিক এরকমভাবে আমরা নেগেটিভের ক্ষেত্রেও লিখতে পারি, তবে হ্যাঁ মনে রাখতে হবে দ্রবণের এই নেগেটিভ ডেভিয়েশন যখন আমরা বলবো তখন দ্রবণের ক্ষেত্রে কণাগুলির আকর্ষণ বলের মান দ্রাবক এবং দ্রাবক উভয়ের তুলনায় বেশি হবে, তবেই কম বাষ্প তৈরি হবে। সুতরাং এখানে মনে রাখতে পারি যে যদি 5 হয় দ্রাবের ক্ষেত্রে, দ্রাবকের ক্ষেত্রে যদি হয় 7 আকর্ষণ বলের মান, তাহলে দ্রবণের ক্ষেত্রে দ্রাবক ও দ্রাবক কণার আকর্ষণ বলের মান হবে 10 বা 10। অনেক বেশি আকর্ষণ বল, তাই আগের তুলনায় কি করবে না বাষ্পের কণা কম তৈরি করবে। এটা ভালোভাবে বুঝতে হবে। এটা এখানে আমরা কি করব না এই ছবিটাকেই একটু ভালোভাবে এঁকে নেব। এটা পজিটিভ ডেভিয়েশনের জন্য এঁকেছি, এখন আমরা আঁকবো কি নেগেটিভ ডেভিয়েশনের জন্য। ওই জিনিসটা আগে এখানে লিখব, তার নিচে এখানে আবার ওই ছবিটাই এঁকে রাখবো, যেটা হচ্ছে কি না ডটের লাইন দিয়ে এখানে আছে, এটা হচ্ছে P1, এটা ডটের লাইন দিয়ে আছে, এটা আছে P2। এই ডটের লাইনটা আছে কিসের জন্য, দ্রবণের, বাট এখন হয়ে যাবে কি সবাই নিচের দিকে একটু করে যাবে। তার মানে আমরা বুঝতে পারলাম এটা নিচের দিকে যাচ্ছে, গ্রাফের নিচের দিক, গ্রাফের একটু নিচের দিকে মনে হচ্ছে কি না নেগেটিভ ডেভিয়েশন দেখাবে এই জায়গাটা। এখানেও সেই আগের মতোই x1 = 0, x1 = 1, x2 মানে হচ্ছে 1 আর x2 মানে এখানে হয়ে গেল 0। তবে হ্যাঁ মোস্ট ইম্পর্টেন্ট যে জায়গাটা সেটা হচ্ছে এদের উদাহরণ। এই পজিটিভ এবং নেগেটিভ ডেভিয়েশন কারা কারা দেখাবে তার একটা কি করছি না আমরা একটা চার্ট তৈরি করে নিচ্ছি উদাহরণের জন্য। এখানে আমরা লিখব এক্সাম্পল, এখানেও আমরা লিখব এক্সাম্পল। আমরা এখানে কি করেছি না এক্সাম্পলগুলো লিখে নিয়েছি, এই এক্সাম্পলগুলো নোট ডাউন করে রাখবে এবং অবশ্যই এগুলো কিন্তু খুবই জরুরি। এখানে ইথানল এসিটোন হচ্ছে ইথানল জল এবং ক্লোরোফর্ম ইথানল, এরা সবাই হচ্ছে কি না ধনাত্মক বিচ্যুতি দেখায়। আবার H2O HCl, H2O HNO3 এবং ক্লোরোফর্ম এসিটোন এরা সবাই কি করে না ঋণাত্মক বিচ্যুতি দেখায়। এরপর আমাদের যেটা কাজ সেটা হচ্ছে কি না এখানে আমরা পড়ব এজিওট্রপিক মিশ্রণ বলে একটা মিশ্রণ আছে, সেটা আমরা বুঝব। এজিওট্রপিক মিশ্রণ আমরা এখানে কি লিখব, এজিওট্রপিক মিশ্রণ। আমরা এজিওট্রপিক মিশ্রণের যে ডেফিনেশন সেটা আমরা লিখেছি যে যেসব তরল মিশ্রণ স্থির উষ্ণতায় ও চাপে অপরিবর্তিত সংযোজিতে পাতিত হয়, অর্থাৎ মিশ্রণে তরল মিশ্রণে যে পার্সেন্টেজই থাকবে বাষ্পের পার্সেন্টেজও সেটাই থাকবে। যেমন আমরা যদি বলতে পারি যে উদাহরণ যদি আমরা লিখতে পারি, যেমন আমরা যদি দেখতে চাই যে 95.6% ইথানল এবং 4.4% জল, এই মিশ্রণটি হচ্ছে কি না একটি এজিওট্রপিক মিশ্রণের উদাহরণ। এই ইথানলের স্ফুটনাঙ্ক 351.45 কেলভিন এবং জলের স্ফুটনাঙ্ক 373 কেলভিন। আসলে এই জায়গা থেকে আমরা বলতে পারি যে 95.6% ইথানল ও 4.4% জল এরা তরল মিশ্রণে যেমন থাকবে, বাষ্প যখন তৈরি করবে তখনও তাদের পার্সেন্টেজ কিন্তু 95.6% ইথানল এবং 4.4% জল আকারেই থাকবে। তবে এই মিশ্রণগুলিকে আমরা ফ্র্যাকশনাল ডিস্টিলেশন বা আংশিক পাতন দ্বারা পার্থক্য করতে পারি না। কেন? কারণ তাদের এই দ্রবণগুলির ক্ষেত্রে বা মিশ্রণগুলির ক্ষেত্রে স্ফুটনাঙ্ক প্রায় একই থাকে। যেমন ইথানলের স্ফুটনাঙ্ক এটা, জলের স্ফুটনাঙ্ক 373 কেলভিন, এই মিশ্রণটির স্ফুটনাঙ্ক হবে 351.32 কেলভিন। তাই আমরা এখানে লিখে রাখবো
যে এরূপ মিশ্রণকে আংশিক পাতন দ্বারা পৃথক করা যায় না। আরেকটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি না, একটু আগে যেগুলো ঋণাত্মক নেগেটিভ ডেভিয়েশন দেখিয়েছে তারা বাষ্পের চাপ তারা কম তৈরি করে। তাহলে বাষ্পের চাপ যদি কম তৈরি করে তাহলে তাদের ক্ষেত্রে স্ফুটনাঙ্ক কিন্তু কী হবে, বেশি হবে। তাহলে ম্যাক্সিমাম বয়েলিং পয়েন্ট কারা দেখাবে, ম্যাক্সিমাম বিপি কারা দেখাবে, এই এজিটোপিক মিশ্রণ যারা হচ্ছে নেগেটিভ ডেভিয়েশন দেখিয়েছে, যারা নেগেটিভ ডেভিয়েশন দেখায় ওই মিশ্রণগুলোই কিন্তু হবে, ওই দ্রবণগুলোই কিন্তু হবে। মিনিমাম কারা দেখাবে, সর্বনিম্ন বয়েলিং পয়েন্ট কারা দেখাবে, যারা পজিটিভ ডেভিয়েশন দেখিয়েছে। এখন আমরা পড়তে শুরু করব এরপর এই চ্যাপ্টারের সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে কোয়ালিটেটিভ প্রপার্টি বা সংখ্যাগত ধর্ম। কোয়ালিটেটিভ প্রপার্টি বা সংখ্যাগত ধর্ম। এই সংখ্যাগত ধর্ম কাদের বলে? কোয়ালিটেটিভ প্রপার্টিজ বা সংখ্যাগত ধর্ম। খুব ভালো করে পড়তে হবে এই জায়গাটা। এই দ্রবণের এই চ্যাপ্টারটার মেন গুরুত্বপূর্ণ সবথেকে অংশ হচ্ছে এটা, যেটা হচ্ছে কি না কোয়ালিটেটিভ প্রপার্টিজ বা সংখ্যাগত ধর্ম। মনে রাখতে হবে দ্রবণের যেসব ধর্মগুলি দ্রবের প্রকৃতির উপর নির্ভর করে না, শুধুমাত্র উপস্থিত দ্রাব কণার সংখ্যার উপর নির্ভর করে। সংখ্যা বেশি হলে বেশি হবে, কম হলে কম হবে, এরকম কিছু। কিন্তু ইউরিয়ার পরিবর্তে গ্লুকোজের পরিবর্তে স্টার্চ বা অন্য কিছু অ্যাড করার সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে আমাদেরকে এখন কিন্তু মনে রাখতে হবে যে এই টপিকটা শুধুমাত্র অ্যাপ্লিকেবল কাদের জন্য না, দ্রাবটি যখন হবে অনুদ্বায়ী। আগে ডেফিনেশনটা আমরা লিখি এখানে। দ্রবণের যেসব ধর্মগুলি দ্রবের কণা সংখ্যার উপর নির্ভর করে কিন্তু দ্রবের প্রকৃতির উপর নির্ভর করে না, তাদের আমরা কি বলি, তাদের সংখ্যাগত ধর্ম বলা হয়। সংখ্যাগত নামটাতেই আমরা বুঝতে পারছি সংখ্যাগত ধর্ম বলে। এই সংখ্যাগত ধর্ম হচ্ছে 4 ধরনের। এই সংখ্যাগত ধর্ম 4 ধরনের। 1 নাম্বার আমরা পড়ব বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। এটার ইংলিশ টার্মটা লিখে রাখবো, রিলেটিভ। একদম সেম টু সেম এই টার্মগুলো থাকলেই তবে চলবে। রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, বা বলতে পারি RLVP, এটাকেই বলতে পারি। নাম্বার 2 আমরা লিখতে পারি স্ফুটনাঙ্কের উন্নয়ন বা এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট। 3 নম্বর হবে হিমাঙ্কের অবনমন, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। আর নাম্বার 4 অভিস্রবণ চাপ, অসমোটিক প্রেসার। এমন নয় যে বাষ্পচাপের অবনমন
এই কথাটা দেওয়া রইল, বাষ্পচাপের অবনমন, আপেক্ষিক অবনমন কথাটা নেই। তাহলে বাষ্পচাপের অবনমন যদি থাকে তাহলে সেটা যদি আমরা বলি যে না এটা সংখ্যাগত ধর্ম, এটা কিন্তু ভুল। বাষ্পচাপের আপেক্ষিক অবনমন এটাই শুধুমাত্র সংখ্যাগত ধর্ম। স্ফুটনাঙ্কের উন্নয়ন, হিমাঙ্কের অবনমন, অভিস্রবণ চাপ, অভিস্রবণ আলাদা প্রক্রিয়া, অভিস্রবণ চাপের সংজ্ঞা সম্পূর্ণ আলাদা। তাই আমরা এই জায়গাগুলো আমরা ভালো করে বুঝবো যে লাইন টু লাইন একদম সেম টু সেম যদি থাকে তাহলে এগুলো সংখ্যাগত ধর্ম হবে। রিচার্জের ক্ষেত্রে যদি কেউ করতে চায়, রিচার্জ তোমরা সবাই রিচার্জ করতে যাও এখন 399, 499, দোকানদার কি বলে, বা 399 কেন, 1 টাকার কী করবি, চকলেট খাবি, চল তোকে 400 টাকা রিচার্জ করে দিই। এটা আবার কীরকম? এটা সম্পূর্ণ আলাদা জিনিস। যে 399 টাকা মানে হচ্ছে 399 টাকা। সেরকম বাষ্পচাপের আপেক্ষিক অবনমন মানে এটা এইটুকু টার্ম, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, এই 3টে ওয়ার্ডেই থাকবে, তবে সেটা হবে সংখ্যাগত ধর্ম। অভিস্রবণ, অভিস্রবণ অভিস্রবণ কি? অভিস্রবণ কিন্তু কোনো সংখ্যাগত নয়, অভিস্রবণ চাপ সংখ্যাগত ধর্ম। বোঝা গেল ব্যাপারটা কি? আমরা একটার পর একটা এবার কি করব না, আমরা এগুলো লিখব এবং এগুলোই ভালো করে এক্সপ্লেন করব এবং এখান থেকেই বিভিন্ন ধরনের নিউমেরিক্যাল বা অঙ্কগুলি আসবে। এই চ্যাপ্টারের বিভিন্ন ধরনের নিউমেরিক্যাল বা অঙ্কগুলি আসবে। এখন আমরা পড়ব, এখন আমরা দেখব ক্যাপিটাল এ দিয়ে লিখেছি RLVP, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। আমরা এমনিতেও আগেও পড়েছি যে দ্রাবক যখন, আগেও আমরা পড়েছি এখানে যে এটা বিশুদ্ধ দ্রাবক আছে, এখানে আছে কি না বিশুদ্ধ দ্রাবক, এটি আছে বিশুদ্ধ দ্রাবক যার বাষ্পচাপ কি হয় P1 হয়। আর এখানে কি লিখেছি, এটা দ্রবণ করেছি, কিন্তু এই দ্রবণটি কি, এখানে আছে দ্রবণ যেটা হয়ে গেল অনুদ্বায়ী দ্রাবক, বারবার বলছি অনুদ্বায়ী দ্রাব যোগ করেছি তবে এটা দ্রবণ আছে। তাহলে দ্রবণের বাষ্পচাপ আমরা কী লিখেছিলাম P। এই দুটোর মধ্যে কে বেশি আর কে কম আগের দিনে আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি, পার্ট 1 ক্লাসে আমরা ভালোভাবে বুঝতে পেরেছি। এটা অবশ্যই P1। এখানে হয়েছিল 10টি বাষ্পের কণা আমরা এঁকেছিলাম, আর এখানে এঁকেছিলাম 6টি। নিশ্চয়ই 10টি বাষ্পের কণা এই 6টির তুলনায় বেশি চাপ প্রয়োগ করবে, তাই আমরা এখানে লিখতে পারবো যে P1 গ্রেটার দেন P। তাহলে এখন আমরা যদি লিখি, নিচে আমরা লিখব ভালো করে এখন যে RLVP বা বাষ্পচাপের আপেক্ষিক অবনমন যদি আমাদেরকে লিখতে হয় তাহলে আমরা লিখতে পারবো বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ সমান হচ্ছে P1। দ্রবণের বাষ্পচাপ P, বাষ্পচাপের অবনমন কতটা কমলো, বাষ্পচাপ কতটা কমে গেল না P1 মাইনাস P হয়ে গেল। আপেক্ষিক অবনমন আমি মনে করি যে 8 টাকা ভাড়া ছিল, 8 টাকা ভাড়া ছিল, এখন হয়ে গেছে ভাড়া 5। তাহলে 8 টাকা ভাড়া ছিল, এখন ভাড়া হয়ে গেছে 5 টাকা। ক টাকা কমেছে? 3 টাকা। আচ্ছা, আপেক্ষিক অবনমন কত না 8 টাকায় কমেছে 3 টাকা, 1 টাকায় কমেছে 3/8 টাকা। তাহলে এখানে আমরা লিখতে পারি বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন P1 মাইনাস P ডিভাইড বাই হচ্ছে P1। এখানেও আগের বারেও কী ছিল, রাউল্টের সূত্র ছিল, সেটা ছিল বাষ্পচাপ সংক্রান্ত রাউল্টের সূত্র। আগের বারে যে রাউল্টের সূত্রটা ছিল সেটা ছিল বাষ্পচাপ সংক্রান্ত রাউল্টের সূত্র। এখন যে সূত্রটা আমরা লিখছি সেটা হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র। তাহলে এখানে আমরা আবার লিখতে পারি রাউল্টের সূত্র, এটা কিন্তু কার বলছি, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র। কোনো বিশুদ্ধ দ্রাবকে
কোনো বিশুদ্ধ দ্রাবকে একটি অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাব যোগ করলে দ্রবণের বাষ্পচাপের যে আপেক্ষিক অবনমন ঘটে তা দ্রাবের মোল ভগ্নাংশের সাথে সমান। দ্রাবের মোল ভগ্নাংশের সাথে সমান, এটা আমরা সহজেই লিখতে পারি। সেটা আমরা লিখতে পারি P1 মাইনাস P ডিভাইডেড বাই P1 ইকুয়ালস টু x2। 2 মানে কি আমরা লিখেছিলাম? 2 মানে হচ্ছে সবসময় এই চ্যাপ্টারে 2 মানে হচ্ছে দ্রাবক, x2 মানে হচ্ছে দ্রাবের মোল ভগ্নাংশ। আর এই P1 মাইনাস P বাই P1 এটা আমরা একটু আগে লিখলাম, এটা হচ্ছে কি না দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। তাহলে এটা আমরা x2 লিখে নিয়েছি। এখন এক্ষেত্রে এটার গাণিতিক যে রূপ সেটা আমরা কিন্তু লিখব। এটা গাণিতিক রূপটা আমরা ভালো করে একটু বোঝার চেষ্টা করি, যা থেকে আমরা সহজে অঙ্কগুলি করতে পারবো। হ্যাশট্যাগ দিয়ে আবার লিখলাম P1 বাই P1 P ডিভাইড বাই P1 ইকুয়ালস টু x2, বা P1 বাই মাইনাস P ডিভাইড বাই P1 হচ্ছে N2 ডিভাইড বাই N1 প্লাস N2, বা এই দুটোকে আমরা উল্টিয়ে লিখতে পারি P1 মাইনাস P সমান হচ্ছে N1 প্লাস N2 ডিভাইড বাই N2, और P1 মাইনাস P সমান হচ্ছে N1 বাই N2 প্লাস N2 বাই N2 দ্যাট ইকুয়ালস টু 1। এই একটাকে এখানে নিয়ে এলাম অর দিয়ে, P1 মাইনাস, এটা আমরা লিখি আগে N1 বাই N2, और এটা যদি আমরা লিখি অর দিয়ে, ঐকিক নিয়ম করব একটু পরে, দাঁড়াও। এখানে এটা P1 লসাগু করে P1 প্লাস P হয়ে গেল, সমান হচ্ছে N1 মানে হচ্ছে W1 বাই M1, N2 মানে হচ্ছে W2 বাই M2, বা আমরা লিখতে পারি P1 কেটে গেল, এখানে P বাই P1 মাইনাস P সমান হচ্ছে W1 M2 W2 M1। এই সূত্রটি সাহায্যে আমরা কিন্তু সহজেই বিভিন্ন ধরনের নিউমেরিক্যাল করতে পারি। একটা নিউমেরিক্যাল ট্রাই করে দেখা যাক, একটি অঙ্ক করা যাক। এই বাষ্পচাপের আপেক্ষিক অবনমন থেকে একটি অঙ্ক করা যেতে পারে। এই অঙ্কটিতে দেওয়া আছে 12 গ্রাম কঠিন দ্রাব 90 গ্রাম জলে দ্রবীভূত করা হলো। 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই দ্রবণের বাষ্পচাপ 750 mm অফ এইচ। দ্রাবটির আণবিক ভর নির্ণয় করো। যেহেতু এখানে দেখতে পাচ্ছি 12 গ্রাম কঠিন দ্রাব 90 গ্রাম জলে, সুতরাং কোনটা বেশি 90 গ্রাম না 12 গ্রাম? এমনিতে আমরা পরিষ্কার বুঝতে পারছি 90 গ্রাম। তাহলে এখানে W1 যেটা হচ্ছে কি না দ্রাবকের ওজন, সেটা আছে 90, W2 সেটা আছে 12, আর এখানে লেখা আছে দ্রবণের বাষ্পচাপ P, সেটা লেখা আছে 750 mm অফ Hg। এখন দ্রাবটির আণবিক ভর নির্ণয় করতে বলেছে, তাহলে M2 ইকুয়ালস টু কোশ্চেন মার্ক, আর M1 মানে কত হবে? যেহেতু এটা জল তার জন্য এটা হবে কি না 18, জলের জন্য এটা কত হবে 18। একটা জিনিস দেওয়া নেই, সেটা হচ্ছে কি না P1 কথাটা লেখা নেই। এই P1 কথাটা লেখা থাকবে না অঙ্কটিতে, এটি কিন্তু নিজেদেরকে জেনে বসাতে হবে। যেমন এখানে যদি আমরা লিখি যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ জলের বাষ্পচাপ 760 mm অফ Hg, বা লিখতে পারি 180 m, বা লিখতে পারি কি
760 টর। এই তিনটে কথাই সেম। যেহেতু আমার এখানে 750 mm অফ এইচজি আছে, মিলিমিটার অফ এইচজি, তাহলে আমরা এই 760 যে কথাটা বসাবো। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি P1 নট ইকুয়ালস টু 760 mm অফ এইচজি, 760 P1 নট। এবার কি করব আমরা, না এই অঙ্কটিকে আমরা করার চেষ্টা করব এই আগের সূত্রটা দিয়ে, যে সূত্রটা তোমরা নিজেরাও করতে পেরেছো, সেটা আমরা নিজেরা করে দেখি একবার। P ডিভাইড বাই P1 নট মাইনাস P হচ্ছে W1 M2 ডিভাইড বাই W2 M1। এই সূত্রটিতে ভালোভাবে বসাও এটা, তাহলেই তোমরা নিজেরাই করতে পারবে এবং দেখবে এখানে M2 এর মান বেরোবে 180। এটাই তোমাদের উত্তর, এটাই তোমাদের উত্তর। চলো আরেকটা নিউমেরিক্যাল করে দেখি। একটি নির্দিষ্ট উষ্ণতায় জলের বাষ্পচাপ 25% কমাতে হলে 100 গ্রাম জলে কত পরিমাণ ইউরিয়া যোগ করতে হবে। ইউরিয়ার মাস এখানে M260 লেখা আছে। ইউরিয়ার সংকেত তাছাড়াও আমরা লিখে নিতে পারি ইউরিয়া CONH2 CONH2। জলের বাষ্পচাপ, তো বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ 25% কমাতে হবে। 25% কমালে পড়ে থাকবে 75%। 25% কমাতে হলে 100 গ্রাম, তার মানে W1 দেওয়া আছে 100 গ্রাম, আমাকে W2 কত গ্রাম সেটা যোগ বের করতে হবে। এখানে দেওয়া আছে P হবে কত না, যা বাষ্পচাপ হওয়া দরকার বিশুদ্ধ জলের ক্ষেত্রে তার থেকে 25% কম, মানে হচ্ছে 75%। সেটা হবে কত, P1 ইন্টু 3/4 সেটা হচ্ছে 3 P1 নট বাই 4। তাহলে আমরা সেই সূত্রটাই আবার বসাতে পারি, যেটা আছে কি না P/P1 নট মাইনাস P সেটা হচ্ছে W1 M2 ডিভাইড বাই W2 M1। P মানে হচ্ছে কি না 3 P1 নট বাই 4। দেখো এখানে যদি আমরা P1 নট মাইনাস 3 P1 নট বসাই, এখানে আবার লিখছি P1 নট মাইনাস 3 P1 নট বাই 4 সমান হয়ে গেল W1 এর ভ্যালু কত দেওয়া আছে 100, M2 এর ভ্যালু তো দেওয়া আছে 60, W2 এর ভ্যালু ক্যালকুলেট করব, M1 তো আমরা জানি 18, M1 এখানে লিখে নিলাম, এটা আছে 18, জল তো তার জন্য। তাহলে দেখো এটা বিয়োগ করলে হবে P1 নট বাই 4। তাহলে এখানে আমরা লিখতে পারি এটাকে 3 P1 নট বাই 4 ইন্টু, এটা বিয়োগ করলে হবে 4, মানে হচ্ছে P1 নট বাই 4। তাহলে 4 বাই P1 নট ইকুয়ালস টু এটা হয়ে গেল 100 ইন্টু 60 ডিভাইড বাই W2 ইন্টু 18। তাহলে আমরা লিখতে পারি বা P1 নট কেটে গেল, 4 কেটে গেল, W2 ইকুয়ালস টু আমরা লিখতে পারি 100 ইন্টু 60 ডিভাইড বাই 18 ইন্টু 3। দেখো W2 এর মান যা বেরোবে সেটাই হচ্ছে এখানে উত্তর। তো আমি আশা করব এই যে আমরা সংখ্যাগত ধর্মের একটি আমরা করে দেখালাম, পরের ক্লাসে আবার এই সংখ্যাগত ধর্মের স্ফুটনাঙ্কের উন্নয়ন এবং হিমাঙ্কের অবনমন, এই দুটো জিনিস বোঝানো হবে। আশা করছি আগামী দুটো ক্লাসের মধ্যেই এই দ্রবণ চ্যাপ্টারটি সম্পূর্ণ শেষ হবে। বাই।